উচ্চ বিদ্যালয় ও কলেজের 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত মানবিক বিভাগের ইতিহাস বিষয়ের শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। গত ক্লাসে আমরা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং তারা কোথায় কোথায় বাণিজ্য কুটির নির্মাণ করেছিলেন, দুর্গ নির্মাণ করেছিলেন সে সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং আমরা জানি যে মধ্যযুগের ইউরোপীয়দের আগমন এবং ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা, এই ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় পলাশীর যুদ্ধ তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি পলাশীর যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে পলাশীর যুদ্ধটি হয়েছিল নবাব এবং ইংরেজ বণিকদের মধ্যে, অর্থাৎ ইংরেজ বাহিনীর মধ্যে। নবাবী আমল বা কাদেরকে নবাব বলা হতো এবং এই নবাবী বংশের বা প্রতিষ্ঠা কে করেছিলেন এ সম্পর্কে আমাদের একটু জানা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, 1575 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবর প্রথম এই বাংলাটিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন এবং সেই সময় থেকে বাংলা সুবা বাংলা নামে পরিচিত ছিল এবং এই সুবার শাসনকর্তাকে বলা হতো সুবাদার। এইভাবে পরবর্তীকালে মোগল সম্রাটদের দুর্বলতার সুযোগে 1704 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান যখন বাংলার সুবাদার নিযুক্ত হয়েছিলেন, এই মোগল সম্রাটদের দুর্বলতার সুযোগে তিনি প্রায় একরূপ স্বাধীনভাবে বাংলায় শাসন কার্য পরিচালনা করতে থাকেন। এই মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার নবাবী বংশের প্রতিষ্ঠাতা এবং মুর্শিদ কুলি খানের সময় থেকে যারা এই বাংলার শাসন ক্ষমতায় এসেছিলেন তাদেরকে বলা হতো নবাব। প্রিয় শিক্ষার্থীরা, মুর্শিদ কুলি খানের পর মুর্শিদ কুলি খানের কোনো পুত্র সন্তান ছিলেন না, হেতু তার জামাতা সুজাউদ্দিন 1727 খ্রিস্টাব্দে এই বাংলার মসনদে আরোহণ করেন এবং সুজাউদ্দিন খানের পর তার পুত্র সরফরাজ খান বাংলার মসনদে আসেন এবং সরফরাজ খান দুর্বল শাসক ছিলেন, অযোগ্য শাসক ছিলেন। তার এই অযোগ্যতা দুর্বলতার কারণে সেই সময় বাংলায় বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং এই বিশৃঙ্খলার সুযোগে আলীবর্দী খান সেই সময় বিহারের নায়েবে নাজিম ছিলেন এবং এই আলীবর্দী খানই গিরিয়ার যুদ্ধে 1739 খ্রিস্টাব্দে সরফরাজ খানকে পরাজিত করে বাংলা বিহার উড়িষ্যার মসনদে আরোহণ করেন। এবং আলীবর্দী খানের কোন পুত্র সন্তান ছিল না, তার 3 কন্যা ছিলেন এবং তার জীবদ্দশায় তিনি তার কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে বাংলা বিহার উড়িষ্যার নবাব মনোনীত করে যান এবং এই আলীবর্দী খানের মৃত্যুর পর 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা মাত্র 23 বছর বয়সে বাংলা বিহার উড়িষ্যার মসনদে আরোহণ করেন। এই নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণের পরে এই ইংরেজদের সঙ্গে নবাবের বিরোধ সংঘর্ষের সৃষ্টি হয়, যেটি ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। এখানে একটি প্রশ্ন জ্ঞানমূলক আসতে পারে যে নবাব আলীবর্দী খানের আসল নাম কি? প্রিয় শিক্ষার্থীরা, নবাব আলীবর্দী খানের আসল নাম হলো মির্জা মোহাম্মদ আলী। পলাশীর যুদ্ধ কি, যেটা আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো পলাশীর যুদ্ধের কারণ। পলাশীর যুদ্ধ কি? 1757 খ্রিস্টাব্দের 23 জুন নবাব বাহিনী তথা সিরাজের বাহিনী এবং ইংরেজদের মধ্যে পলাশীর প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয় এটি ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনে রাখবে যে আমরা ইতিহাসে অনেক যুদ্ধের নাম পাবো, সন্ধির নাম পাবো, চুক্তির নাম পাবো, এগুলো কিন্তু প্রতিটি জায়গার নাম অনুসারে হয়েছিল। তখন পলাশীর যুদ্ধ পলাশীর প্রান্তরে
এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল জন্য এই যুদ্ধটির নাম ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। এই পলাশীর যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে তথা ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই পলাশী যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে, বাংলা তথা গোটা ভারতবর্ষে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই পলাশীর যুদ্ধের কারণ সম্পর্কে আলোচনা করব। পলাশী যুদ্ধের কারণ, প্রথমত নবাব যখন বাংলা বিহার উড়িষ্যার মসনদে আরোহণ করেছিলেন, চিরাচরিত রীতি অনুযায়ী দেশ অন্যান্য অর্থাৎ ইউরোপের যে সকল বণিকরা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার এসেছিলেন তথা বাংলায় ব্যবসা বাণিজ্য করার এসেছিলেন, তারা নতুন নবাবকে সিংহাসনে আরোহণ করে তার সঙ্গে সৌজন্যমূলক দেখা করতেন, সৌজন্য সাক্ষাৎ করতেন এবং উপঢৌকন প্রেরণ করতেন। কিন্তু নবাব সিরাজ যখন বাংলা বিহার উড়িষ্যার মসনদে আরোহণ করেছিলেন, তখন অন্যান্য বণিকরা নবাবের সঙ্গে সাক্ষাৎ করলেও ইউরোপীয় বণিকরা ইংরেজরা নবাবের সঙ্গে কোনো সাক্ষাৎই করেনি, যার জন্য নবাব রুষ্ট হন। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় কারণ হলো দস্তকের অপব্যবহার। দস্তকের অপব্যবহার। দস্তক কি? দস্তক হলো বাণিজ্যের একটা ছাড়পত্র। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম যে সম্রাট ফরুকশিয়ার ইংরেজদেরকে নামমাত্র শুল্কে, এক প্রকার বিনা শুল্কে তারা বাংলায় ব্যবসা বাণিজ্য করার একটা আদেশ বা ফরমান জারি করেছিলেন। এই দস্তকের অপব্যবহার, ইংরেজ বণিকরা দস্তকের অপব্যবহার শুরু করে এবং এটি বন্ধের জন্য নবাব ইংরেজদের আদেশ দিয়েছিলেন। এই দস্তকে দিয়েছিলেন ইংরেজ বণিকদেরকে মালপত্র আনা নেওয়ার ক্ষেত্রে, কিন্তু পরবর্তীকালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকরা তারা অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে হস্তক্ষেপ করে, ফলে দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হয়। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বণিকদের এই দস্তকের অপব্যবহার বন্ধের জন্য আদেশ দেন, কিন্তু ইংরেজরা নবাবের এই কথায় কোনো কর্ণপাত করেনি, ফলে নবাব তাদের প্রতি রুষ্ট হন, যার জন্য পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, ৩ নম্বর কারণ, দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের সূত্রপাত হয়। ইঙ্গ ফরাসি, ইঙ্গ অর্থাৎ হলো ইংরেজ আর ফরাসি হলো এই ফ্রান্স দেশের অধিবাসীরা ফরাসি নামে পরিচিত। তারা আমাদের এই ভারতবর্ষে বাংলাদেশে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। দাক্ষিণাত্য অর্থাৎ দক্ষিণ ভারতে তাদের মধ্যে ব্যবসায়িক প্রতিযোগিতা শুরু হয়েছিল। এক পর্যায়ে ইংরেজ এবং ফরাসিরা দ্বন্দ্বে লিপ্ত হন, যেটা ইতিহাসে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব নামে পরিচিত। এই ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের সূত্রপাত ধরে ইংরেজরা কলকাতায় এবং ফরাসিরা চন্দননগরে তাদের বাণিজ্য কুটিগুলো সংস্কার করতে শুরু করেন। এই সংবাদ নবাবের কানে পৌঁছলে নবাব উভয় পক্ষকে দুর্গ সংস্কার ও নতুন দুর্গ নির্মাণ না করতে আদেশ দেন। কিন্তু ফরাসিরা নবাবের আদেশ মানলেও ইংরেজরা নবাবের কথায় কোনো কর্ণপাত করেননি, ফলে তার ফলশ্রুতিতে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। কৃষ্ণ দাসকে আশ্রয় দান। রাজা রাজবল্লভের পুত্র কৃষ্ণচন্দ্র প্রচুর ধনরত্ন সহ কলকাতায় ইংরেজদের আশ্রয়ে চলে যান। ইংরেজ আশ্রয়ে চলে যান। পরবর্তীকালে নবাব এই কৃষ্ণ দাসকে নবাবের কাছে প্রেরণের জন্য দূত প্রেরণ করেন। ইংরেজরা কৃষ্ণ দাসকে ফেরত দেননি, উপরন্তু নবাবের দূতকে অপমানিত করে তাড়িয়ে দিয়েছিলেন। এতে নবাব অপমান বোধ করেন এবং ইংরেজদের প্রতি রুষ্ট হন, যার ফলশ্রুতিতে ইংরেজদের সঙ্গে নবাব সিরাজের সংঘর্ষ বাধে। পলাশী যুদ্ধের অন্যতম কারণ হলো প্রাসাদ ষড়যন্ত্র। জগৎ শেখ, অমিন চাঁদ, রায় দুর্লভ, রাজা রাজবল্লভ, সেনাপতি মির্জাপুর ক্ষমতার মোহে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বদ্ধপরিকর হয়। অভ্যন্তরীণ ক্ষমতা
নয়, এছাড়াও একজন ইংরেজ ঐতিহাসিক ডক্টর হলের কল্পিত কাহিনী অর্থাৎ অন্ধকূপ হত্যা কাহিনী বা ব্ল্যাক হোল কাহিনী, ব্ল্যাক হোল ট্র্যাজেডি, যেটা ইতিহাসে অন্ধকূপ হত্যা কাহিনী নামে পরিচিত, এই অন্ধকূপ হত্যা কাহিনীও পলাশীর যুদ্ধের জন্য অনেকাংশে দায়ী। এখন প্রশ্ন, অন্ধকূপ হত্যা কাহিনী কি? ইংরেজ ঐতিহাসিক ডক্টর হলওয়েল ইংরেজদেরকে সিরাজের বিরুদ্ধে উত্তেজিত করে তোলার জন্য এক কল্পিত কাহিনী রচনা করেছেন, যার মূল কথা ছিল যে নবাব 18 ফুট দৈর্ঘ্য এবং 18 ফুট দৈর্ঘ্য এবং 10.14 ফুট প্রস্থ বিশিষ্ট একটি ছোট কক্ষে 146 জন ইংরেজ বন্দী করে রাখেন। জুন মাসের প্রচন্ড গরমে এই 146 জনের মধ্যে 113 জনের শ্বাসরুদ্ধ হয়ে মারা যান, 13 জন কোনো মতেই প্রাণে বেঁচে যান। ডক্টর হলওয়েলের এই কাহিনী ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এই অন্ধকূপ হত্যা কাহিনীর পিছনে কোনো সত্যতা ছিল না, মূলত সিরাজের বিরুদ্ধে ইংরেজদেরকে উত্তেজিত করে তোলাই ছিল এই অন্ধকূপ হত্যা কাহিনীর মূল লক্ষ্য। এই উপরোক্ত কারণ সমূহের প্রেক্ষিতে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদেরকে সমচিত্ত শিক্ষা দেওয়ার জন্য কলকাতা অভিমুখে যাত্রা করেন এবং তিনি এই কলকাতাকে পুনরুদ্ধার করেন এবং নবাব বাহিনীর আক্রমণের বিরুদ্ধে ভীত হয়ে গভর্নর ড্রেকুক তারা ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগ করে ফলতা নামক স্থানে আশ্রয় করেন এবং এই কলকাতা রক্ষা এবং এই জায়গাটির নাম করেন তিনি আলীনগর। এই জায়গাটির নাম করেন আলীনগর। এই সংবাদ মাদ্রাজ কাউন্সিলের কাছে পৌঁছলে ওয়াটসন ফোকলাই পুনরায় কলকাতা পুনরুদ্ধারের জন্য প্রেরণা এবং মানিক চাঁদের নাম মাত্র প্রতিরোধকে সহজে ভেঙে কলকাতায় পুনরুদ্ধার করে। নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে পুনরায় কলকাতা উদ্ধারের জন্য অভিযান প্রেরণ করলেও তিনি ইংরেজদের সঙ্গে চতুর্দিকে ষড়যন্ত্রের বেড়াজাল লক্ষ্য করে এক অপমানকর সন্ধি করতে বাধ্য হন, যেটি ইতিহাসে আলীনগরের সন্ধি নামে পরিচিত। এই সন্ধির শর্ত অনুসারে সিরাজ ইংরেজদেরকে ফারুকশিয়ানের ফরমানের যাবতীয় শর্ত মেনে নেন, তাদেরকে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার দাবি মেনে নেন এবং তাদের টাকশাল নির্মাণেরও দাবি মেনে নেন। এই সকল শর্ত মেনে ইংরেজরা আর অপ্রতিরোধ ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। উপরোক্ত কারণ সমূহের প্রেক্ষিতে 1757 খ্রিস্টাব্দে সিরাজ বাহিনী তথা নবাব বাহিনী পলাশীর ভাগীরথী নদীর তীরে পলাশীর আক্রমণ কারণে ইংরেজ বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে লিপ্ত হন। এই যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতার জয় লাভ হয়, নবাব বাহিনী পরাজয় বরণ করে এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা পলাশীর যুদ্ধের কারণ সম্পর্কে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, পলাশীর যুদ্ধের ফলাফল বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে পলাশীর যুদ্ধের ফলাফল সুদূর প্রসারী। প্রথমত এই যুদ্ধের ফলে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার চূড়ান্ত পতন ঘটে এবং বাংলার স্বাধীনতার সূর্য প্রায় 200 বছরের জন্য অস্তমিত হয়ে যায়। এই যুদ্ধের ফলে ইংরেজদের বাংলা তথা ভারতবর্ষে একচেটিয়া বাণিজ্যের অধিকার প্রতিষ্ঠিত হয় এবং দেশীয় বণিকদের সমাধি রচিত হয়। এই যুদ্ধের ফলে মীর জাফর আলী খান বাংলার নবাব নিযুক্ত হন। তৃতীয়ত, এই যুদ্ধের ফলে ইংরেজরা বাংলা কিং অফ মেকার বা বিপত্তি স্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হন। তৃতীয়ত, এই পলাশীর যুদ্ধের ফলে মধ্যযুগের আধুনিক যুগের সূত্রপাত হয়, মধ্যযুগের পতন ঘটে এবং আধুনিক যুগের সূত্রপাত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্ত।
বক্সারের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে। ভালো থেকো, সুস্থ থাকো এবং ঘরে বসে লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ।